নমস্কার, শুনছেন সাহিত্যিক প্রফুল্ল রায়ের উত্তাল সময়ের ইতিকথা। আজ উপন্যাসের সপ্তদশ পর্ব। আন্দামানে পুনর্বাসনের জন্য আসার কথা শুনলে সব উদ্বাস্তুই আতঙ্কে সিটিয়ে যায়। শিয়ালদা স্টেশনের চত্বরে কিংবা ত্রাণ শিবিরের নরককুণ্ডগুলোতে তারা পচে গলে মরবে, তবু বঙ্গোপসাগরের অজানাই দ্বীপপুঞ্জে কদাপি নয়। তাদের ভয়ে আন্দামানে নিয়ে যাওয়াটা একটা সরকারি চক্রান্ত। কিসের চক্রান্ত সে সম্বন্ধে তাদের পরিষ্কার কোনো ধারণা নেই। তার উপর জাহাজে 4 দিন পাড়ি দিয়ে নাকি সেখানে পৌঁছতে হয়। এই সব কারণেই একটা প্রচণ্ড ভীতিতে তাদের শ্বাস প্রশ্বাস আটকে আসতে থাকে। কিন্তু বৃন্দাবন অন্য সবার থেকে আলাদা। আন্দামানে আসার নামে সে মনে মনে প্রায় নেচে উঠেছিল। প্রথম সুযোগটি পাওয়া মাত্র মায়াকে নিয়ে পুনর্বাসন দপ্তরের কর্মীদের সঙ্গে সরকারি ট্রাকে চড়ে খিদিরপুর ডকে গিয়ে SS মহারাজার জাহাজে উঠেছিল। বৃন্দাবন এক তরতাজা হাসিখুশি যুবক। 23-24 বছরের মায়াও প্রায় তারই মতো। তার টানা টানা দীঘল চোখে, সুন্দর ভরাট মুখটিতে সর্বক্ষণ হাসি লেগেই থাকে। মনে হয় পৃথিবীতে তাদের মতো সুখী যুবক যুবতী আর একজোড়া কোথাও খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে জেফ্রি পয়েন্টে রিফিউজি কোটায় 15 বিঘে জমি পাওয়ার পর তাদের আনন্দ আর ধরে না। বিপুল উদ্যমে সেই সকাল থেকে সূর্যাস্ত অবধি জমির ছোট ছোট গাছ কেটে ঝোপ ঝাপ বন তুলসীর ঝাড় নির্মূল করে চলেছে তারা। তারপর হাল নাঙল নামিয়ে আবাদের যোগ্য করে তুলবে। তাছাড়া জমিরই এক কোণে গড়ে নেবে ঘরবাড়ি। সুদূর পূর্ব পাকিস্তানের ঢাকা ডিস্ট্রিক্টের বিক্রমপুরে যা তারা ফেলে এসেছে, এই দ্বীপের এক প্রান্তে অবিকল তারই আদলে সৃষ্টি করবে স্বপ্নের বাসস্থান। এমনই একটা ঝলমলে ভবিষ্যতের পরিকল্পনা চোখের সামনে রেখে ঠিকঠাক এগিয়ে যাচ্ছিল বৃন্দাবন আর মায়া। কিন্তু এই সেদিন যে 36টা নতুন ডিপি ফ্যামিলি জেফ্রি পয়েন্টে পুনর্বাসনের জন্য এলো, তাদের মধ্যে ছিল সনাতন দাস। রোগা খয়াটে চেহারার আধাবয়সী এই লোকটা একাই এসেছে। জেফ্রি পয়েন্টে পৌঁছেই সে রীতিমতো তাণ্ডব ঘটিয়ে দিয়েছে। বৃন্দাবন আর মায়াকে এখানকার সেটেলমেন্টে দেখতে পেয়ে একেবারে উন্মত্ত হয়ে উঠেছিল। প্রচণ্ড আক্রোশে গর্জন করে ঝাঁপিয়ে পড়েছিল বৃন্দাবনের ওপর। শরীরের সবটুকু শক্তিতে তার গলার নলি ঠেসে ধরেছিল। ছিঁড়েই হয়তো ফেলত। শেখরনাথের জন্যই বৃন্দাবন বেঁচে যায়। সনাতনের এমন দানবিক ক্রোধের কারণটা হল, দেশভাগের পর সে তার বিবাহিত স্ত্রী মায়াকে নিয়ে ভারতে এসে শিয়ালদায় হাজার হাজার ছিন্নমূল মানুষের সঙ্গে আশ্রয় নেয়। তাদের ঠিক পাশেই থাকত বৃন্দাবনরা। মায়াকে ফুঁসলে তাকে নিয়ে গোপনে আন্দামান চলে আসে বৃন্দাবন। সনাতন কিন্তু সরল সিধে ভালো মানুষ নয়। শিয়ালদায় থাকতে থাকতে সে মায়াকে কলকাতার এক বেশ্যাপাড়ার দালালদের কাছে প্রচুর টাকায় বেচে দেবার ছক আঁটে। সেটা জানার পর মায়া উদ্ভ্রান্তের মতো বৃন্দাবনকে আঁকড়ে ধরে। স্টেশনের প্ল্যাটফর্মে পাশাপাশি থাকতে থাকতে দুজনের মধ্যে চোরা একটা টান চলছিল, যার আরেক নাম ভালোবাসা। রোজ সীমান্তের ওপার থেকে রিফিউজি স্পেশাল নামের ট্রেনটি আগা পাঁচতলা বোঝাই হয়ে হাজার হাজার উদ্বাস্তু অবিরল আসছে তো আসছেই, হয়তো শতবর্ষ ধরে আসতেই থাকবে। আগে যারা এসেছিল তাদের সঙ্গে প্রতিদিন এসে মিলছে আরও অজস্র। চারদিকে ঠিক ঠিক করছে মানুষ, শোকাতুর, নিঃস্ব, ভগ্ননীর। কত ধ্বংস, কত বিপর্যয়, কত মৃত্যু, কত রক্তস্রোতের ভিতর দিয়ে যে তাদের আসতে হয়েছে। এই সব মানুষের সামনে কোনো আশা নেই, আলো নেই, ভবিষ্যৎ নেই। শুধু অন্তহীন নৈরাশ্য, গাঢ় অন্ধকার আর অনিশ্চয়তা। তবু তারই মধ্যে একটি যুবক আর একটি যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা সঙ্গোপনে তার কাজ করে যাচ্ছিল। হোক না তা নিষিদ্ধ। মায়াজি বৃন্দাবনের বিয়ে করা বউ নয়, কোনোদিনই তা জানা যেত না যদি ধূমকেতুর মতো সনাতন জেফ্রি পয়েন্টে না এসে পড়ত। সনাতনের মতো হাড্ডিসার, পোকায় কাটা, শীর্ণ চেহারার লোক
যে কিনা নিজের স্ত্রীকে পয়সার জন্য বেচে দিতে চায়, সে ভেতরে ভেতরে কতটা সাংঘাতিক তাও অজানাই থাকত। সেদিন বৃন্দাবনের মৃত্যু ছিল অবধারিত। তাকে সনাতনের মারমুখী হামলা থেকে রক্ষা করে একধারে দাঁড় করানো হয়েছিল, খানিকটা দূরে সনাতনকে। বৃন্দাবন কারো দিকে তাকাতে পারছিল না। অন্যের বউকে ভাগিয়ে আনা এবং তা ধরা পড়ে যাওয়ায় তার মুখে একটা তীব্র অপরাধী অপরাধী ভাব। সনাতন অবশ্য রক্তচক্ষু মেলে বৃন্দাবনকে দেখছিল আর জান্তব ক্রোধে দাঁতে দাঁত ঘষে চাপা হুঙ্কার ছাড়ছিল। পারলে সে তখন বৃন্দাবন আর মায়াকে ছিঁড়ে খায়। তাদের ঘিরে দাঁড়িয়েছিল জেফ্রি পয়েন্টের সব উদ্বাস্তুরা এবং বন বিভাগ আর পুনর্বাসন দপ্তরের কর্মীরা। আর দুটো চেয়ারে বসেছিলেন শেখরনাথ আর বিনয়। এমন একটা চমকদার ঘটনা আন্দামানের ঘোর জঙ্গল এবং পাহাড়ে ঘেরা সৃষ্টি ছাড়া দুর্গম সেটেলমেন্টে ঘটতে পারে, স্বচক্ষে দেখেও কেউ যেন বিশ্বাস করতে পারছিল না। শেখরনাথ আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ। ব্রিটিশ আমলের প্রাক্তন এই বিপ্লবীর ব্যক্তিত্ব প্রবল। তার সামনে কেউ টু শব্দটিও করছিল না। বৃন্দাবন সনাতনদের সমস্ত কাহিনী শোনার পর তিনি কি বলেন তা শোনার জন্য উদ্বাস্তুরা উদ্গ্রীব হয়েছিল। কেননা এর মধ্যেই তারা জেনে গেছে শেখরনাথ যা বলবেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিঃশব্দে তা মেনে নেবেন। শেখরনাথ আর সনাতনকে জেফ্রি পয়েন্টের সেটেলমেন্টে রাখা সঙ্গত মনে করেননি। সে এখানে থাকলে নিত্য নতুন ঝঞ্ঝাট বাঁধিয়ে বসবে, কোনোদিন রক্তারক্তি কাণ্ডও ঘটিয়ে ফেলতে পারে। এত বড় ঝুঁকি নেওয়া যায় না। তাই তাকে 60 মাইল দূরে মিডিল আন্দামানে পাঠিয়ে দেবার বন্দোবস্ত করে দিয়েছেন। যে সমুদ্রে ঝাঁকে ঝাঁকে হিংস্র হাঙর ঘুরছে, সাঁতরে সেটা পাড়ি দিয়ে এখানে এসে হামলা করার সাহস তার হবে না। শেখরনাথের সিদ্ধান্ত মুখ বুজে জেফ্রি পয়েন্টের উদ্বাস্তুরা শুনে গেছে। সনাতনের এখান থেকে চলে যাওয়াটাও দেখেছে, কিন্তু মনে মনে এটা কেউ মেনে নিতে পারেনি। একটা জন্তুর হাত থেকে মায়াকে রক্ষা করে বৃন্দাবন যত মুহূর্তই দেখাক, তাদের কাছে অন্যের বউকে চুরি করে আনাটা একটা অত্যন্ত গর্হিত অপরাধ। তারা বৃন্দাবনের গায়ে নারী হরণকারীর অদৃশ্য একটা তকমা লাগিয়ে দিয়েছিল। আর মায়া তাদের চোখে দুশ্চরিত্র, নোংরা মেয়ে মানুষ। স্বামী যত অমানুষই হোক, তাকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে পালিয়ে আসাটা মহাপাপ। সেটেলমেন্টের অন্য উদ্বাস্তুরা পারতপক্ষে ওদের সঙ্গে কথা বলে না, কিন্তু একই কলোনিতে ব্যারাক বাড়িতে গাদাগাদি করে থাকতে হয়। উঠতে বসতে দেখাও হয় নিত্যদিন। চোখাচোখি হলে নাক কুঁচকে তেরছা নজরে সবাই এমনভাবে তাকায় যেন দুটো পচা বিষ্ঠার পোকা তাদের চারপাশে অনবরত ঘুরছে। বৃন্দাবন আর মায়ার প্রতি এই লোকগুলোর যে কি তীব্র ঘৃণা, অথচ তারা একবারও ভেবে দেখে না বৃন্দাবন মায়াকে রক্ষা না করলে কোন জাহান্নামে গিয়ে ঠেকত মেয়েটা। শেখরনাথকে অমান্য করার ক্ষমতা জেফ্রি পয়েন্টের উদ্বাস্তুদের কারো নেই। বৃন্দাবন আর মায়ের ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করে দিয়েছিলেন কেউ যেন ওদের উত্ত্যক্ত না করে। কিছুদিন নিষেধাজ্ঞাটা তারা মুখ বুজেই মেনে নিয়েছে, অনেকটা নিরুপায় হয়েই। কিন্তু ঘৃণা যেখানে প্রবল, কতদিন আর চুপচাপ থাকা যায়? উদ্বাস্তুদের ধারণা শেখরনাথ ঠিক করেননি। স্বামীর ত্যাগী একটি মেয়ে মানুষ এবং যে তাকে ফুসলে নিয়ে এসেছে তাদের আশকারা দেওয়াটা খুবই অনুচিত কাজ। এটা জেফ্রি পয়েন্টবাসীর ছিন্নমূল মানুষগুলোর কাছে একটা যারপর নাই খারাপ দৃষ্টান্ত হয়ে রইল। কিন্তু কার ঘাড়ে কটা মাথা যে শেখরনাথের মুখের ওপর কথা বলে? আবহাওয়াটা থমথমে হয়েই ছিল। যে কোনো সামান্য ছুতোনাতায় যে একটা বিস্ফোরণ ঘটে যাবে সেটা বৃন্দাবন আর মায়া বুঝতে পারছিল। পুনর্বাসন দপ্তরের কর্মচারী, অফিসার আর শেখরনাথকে বাদ দিলে আর কেউ যে তাদের পাশে নেই সেটা পদে পদে ওরা টের পাচ্ছিল। জেফ্রি পয়েন্টের প্রায় সব উদ্বাস্তু তাদের শত্রুপক্ষ। এই চক্রব্যূহে তারা মুখ বুজেই থাকে। সরকারি কর্মচারী বা শেখরনাথের জন্য কেউ তাদের উপর হয়তো চড়াও হবে না, কিন্তু কেউ যদি তাদের সঙ্গে কথা না বলে
তাদের শুনিয়ে শুনিয়ে নিজেদের মধ্যে চোখাচোখা মন্তব্য করে যায়, এই নির্বান্ধব পরিবেশে তারা থাকবে কি করে? যথেষ্ট বারুদ মজুদ হয়েই ছিল, শুধু ছোট্ট একটা আগুনের ফুলকি এসে পড়ার অপেক্ষা। আজ সেই ফুলকিটাই এসে পড়ল, তার ফলে তুলকালাম কাণ্ড ঘটে গেল। সকালবেলায় চা রুটি টুটি খেয়ে যে উদ্বাস্তুরা তাদের ভাগের জমি পেয়ে গেছে, তারা নিজের নিজের জমিতে কাজ শুরু করে দিয়েছিল। কাজ বলতে আগাছা, ঝোপঝাড়, পুরনো গাছের শিকড় বাকড় উপড়ে ফেলা। প্রায় সবার জমিতেই জল ডেঙ্গু আর চাপ বাঁধা জঙ্গল, সেসব সাফ করা। এইসব জল ডেঙ্গুয়া কয়েকশো বছর ধরে আন্দামানের মাটিতে ঝাড়ে বংশে বেড়ে উঠেছে। উর্বর জমি পেয়ে প্রতিটি বন তুলসী 1 মানুষ 1.5 মানুষ মতো লম্বা। এদের শিকড় মাটির তলায় অনেক দূর অবধি ছড়িয়ে আছে। জল ডেঙ্গুয়ার বংশনিপাত করতে না পারলে ধান চাষ একেবারেই অসম্ভব। পুনর্বাসন বিভাগের ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন বড় বড় গাছ কাটিয়ে গাছপালা এবং গাছের গুঁড়ি খণ্ড খণ্ড করে হাতি দিয়ে সরিয়ে ট্রাকে তুলে নিয়ে সমিলে পৌঁছে দেয়। প্যাডক, চুগলুম, দিদু বা রেন্ট্রি এমন সব মহাবৃক্ষের মোটা মোটা শিকড় মাটির তলায় কতদূর চলে গেছে ওপর থেকে বোঝার উপায় নেই। এইসব গাছের শিকড়ও বন বিভাগ তুলে নিয়ে যায়। বাকি জঙ্গলটা সাফ করতে হয় উদ্বাস্তুদেরই। মায়া আর বৃন্দাবন তাদের জমিতে আজ জল ডেঙ্গুয়া কাটছিল। 5 একর অর্থাৎ 15 বিঘা জমির জঙ্গল সাফ করা কি মুখের কথা? পুনর্বাসনের লোকেরা উদ্বাস্তুদের প্রচুর দড়িদড়া দিয়েছে। বন তুলসী ঝোপটোপ কাটার পর তারা দড়ি দিয়ে সেগুলো বেঁধে ছেদে কয়েক ক্ষেপে পূব দিকের পাহাড়ের তলায় রেখে আসে। সরকারি কর্তারা ওই এলাকাটাই কাটা ঝোপঝাড় রেখে আসার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। অনেকটা জমে গেলে ট্রাকে বোঝাই করে সেসব কোথায় নিয়ে যাওয়া হয় কে জানে। জমি দেওয়া হলেও এর মধ্যে আল তৈরি করা তো সম্ভব নয়। বাঁশের খুঁটি পুঁতে পুঁতে আপাতত সীমানা ঠিক করে দেওয়া হয়েছে। আল না থাকায় একজনের জমির ওপর দিয়ে আর একজনের যাওয়া আসা করতে হয়। যতদিন না মাটি কেটে জমির সীমানা বরাবর উঁচু করে আল বানানো হচ্ছে, এইভাবেই যাতায়াত করতে হবে। বৃন্দাবনদের জমির ঠিক গায়ে মাখন পালদের জমি। দেশে থাকতে মাখন লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কালী, দুর্গা বছরের কয়েকটা মাস এইসব দেবদেবীর মূর্তি গড়ে বিক্রি করত। কিন্তু এতে কটা পয়সাই বা মেলে? তাছাড়া তাতে 7-8 জনের একটা গোষ্ঠীর পেট চলে নাকি? 9 করেও মাখনের 5-5টা ছেলে মেয়ে। তাছাড়া তারা স্বামী, স্ত্রী, বিধবা মা। বছরের বাকি মাসগুলো তো নিষ্কর্মা ঘটের মতো বসে থাকলে চলে না। মাখনদের বেশ কয়েক বিঘে জমি ছিল। যখন মূর্তি গড়ার বায়না থাকতো না, সেই সময়টা বড় 3টে ছেলেকে সঙ্গে নিয়ে মাখন চাষবাস করত। তাতে সারা বছরের খোরাকিটা উঠে আসত। বাকি খরচ মিটত মূর্তি গড়ার মজুরি থেকে। মোটামুটি এইভাবেই জীবনের এতগুলো বছর কাটিয়ে এসেছে মাখনরা। কিন্তু দেশভাগের পর এতদিনের অভ্যস্ত জীবন পুরোপুরি পাল্টে গেছে। ঘর বাড়ি জমিজমা খুইয়ে সীমান্তের এপারে আসতেই তাদের গায়ে লেগে গেল রিফিউজি তকমা। বছরখানেক দমদমের ত্রাণ শিবিরে কাটিয়ে এখন তারা জেফ্রি পয়েন্টের বাসিন্দা। বংশগত মূর্তি তৈরির যে ধারাটা বাপ ঠাকুরদা এবং তাদের বাপ ঠাকুরদাদের আমল থেকে 100-200 বছর কি তারও বেশি সময় ধরে চলে আসছিল, বর্ডারের এপারে পা রাখার সঙ্গে সঙ্গে তাতে চিরকালের মতো ছেদ পড়ে গেছে। আন্দামানে এসে 5 একর অর্থাৎ 15 বিঘা জমি পাওয়ার পর মাখনদের চাষবাস ছাড়া আর কোনো গতি নেই। বাকি জীবনটা এই নিয়েই কাটিয়ে যেতে হবে। শুধু তারাই নয়, ছুতোর, কর্মকার, জেলে, বারুই, মল্ল সকলেরই একই হাল। 14 পুরুষের বৃত্তি খুইয়ে এখানে আজীবন হয়তো জমিতে লাঙল ঠেলেই চলতে হবে। আজ সকাল থেকে অন্য সবার মতো মাখন, মাখনের বউ কালী আর তার 3 ছেলে মেয়ে মেঘু, শীতল আর গাকে নিয়ে অন্য উদ্বাস্তুদের মতো তাদের জমির আগাছা শিকড় বাকড় তুলে দড়ি দিয়ে বিশাল বিশাল এক একটা বান্ডিল বেঁধে ক্ষেতের একধারে জমা করে রাখছিল।
ওদিকে বৃন্দাবনদের জমির কোণের দিকে আগাছার বান্ডিলের পাহাড়, কম করে 40-50 বান্ডিল তো হবেই। জলডেঙ্গু আর ঝাড়ে দা চালাতে চালাতে বৃন্দাবনের নজর সেদিকে চলে যায়। একটু দূরে মায়া গর্ত খুঁড়ে খুঁড়ে শিকড় বাকড় তুলছিল। সে তাকে বলল, মায়া, মেলা বোঝা জইমা গেছে, এক কাম করি, এগুলান রে পুবের পাহাড়ে রাইকা আহি। একটানা জমিতে কাজ করে চলেছে মায়া। তার কপালে দানা দানা ঘাম জমেছে, পরিশ্রমে মুখটা লাল টকটকে, হাওয়ায় চুল উঠছে। শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছে সে বলল, লও, আমিও তোমার লগে বোঝা লইয়া যাই। মাথা নাড়তে নাড়তে বৃন্দাবন বলল, না না, এই কাম মাইয়া মানসেন না, তুমি পারবা না, আহো আমার মাথায় বোঝা তুইলা দিবা। মায়া অনেক বোঝালো, দুজনে বান্ডিলগুলো নিয়ে গেলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই রাজি হলো না বৃন্দাবন। অগত্যা ধরাধরি করে দুটো বান্ডিল তার মাথায় তুলে দিল মায়া। বৃন্দাবনকে যেতে হবে মাখনদের জমির ওপর দিয়ে। যখনই সে আর মায়া এইভাবে যাতায়াত করে, মাখনরা তীব্র বিরক্তি এবং ঘৃণায় ভুরু কুঁচকে তেরছা নজরে তাকায়। বুঝিয়ে দেয় জেফ্রি পয়েন্টের অন্য উদ্বাস্তুরা যতবার খুশি তাদের জমিতে আসুক, আপত্তি নেই, কিন্তু বৃন্দাবনদের যাওয়া আসাটা তাদের ঘোর অপছন্দ। পারলে ওদের ছিঁড়ে খায়, কিন্তু কিছুই করার নেই। পুনর্বাসন দপ্তরের কর্তারা, বিশেষ করে শেখরনাথ, হুঁশিয়ারি দিয়েছেন কেউ বৃন্দাবনদের সঙ্গে ঝামেলা করলে তার ফল ভালো হবে না। তাই মুখ বুজে নিঃশব্দে অঙ্গভঙ্গি করেই মাখনদের সন্তুষ্ট থাকতে হয়। সনাতনের সঙ্গে সেই ঝঞ্ঝাটের পর মায়া আর বৃন্দাবন নিজেদের পুরোপুরি গুটিয়ে নিয়েছিল। তারা বুঝে গেছে সৃষ্টি ছাড়া এই কলোনিতে তাদের বান্ধব বলতে উদ্বাস্তুদের মধ্যে একজনও নেই। নেহাত পুনর্বাসনের অফিসাররা আর শেখরনাথ মাথার ওপর আছেন, তাই কোনো রকমে টিকে আছে। আজকের দিনটা ভালো ছিল না মায়াদের পক্ষে। মাথার বিশাল বোঝা দুটো দুদিক থেকে দুহাতে ধরে মাখনদের জমিতে চলে এসেছিল বৃন্দাবন। সে টের পাচ্ছিল ধারালো বর্ষার ফলার মতো মাখনদের সারা গোষ্ঠীর হিংস্র চোখ তার পিঠে একের পর এক বিঁধছে। সে কোনো দিকে তাকালো না, প্রায় দম বন্ধ করে এগিয়ে যাচ্ছিল। আচমকা একটা বুনো গাছের শিকড়ে ডান পায়ের বুড়ো আঙুলটা আটকে যাওয়ায় মাথার বোঝা শুদ্ধ হুড়মুড় করে পড়ে গেল। যে দড়ি দিয়ে বোঝাটা আটকানো ছিল সেটা ছিঁড়ে গিয়ে সব শিকড় বাকড় এবং আগাছা ছত্রখান হয়ে মাখনের জমির অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ল। পায়ে বেশ জোরেই লেগেছে। যন্ত্রণায় বুড়ো আঙুলটা ভীষণ টাটাচ্ছে। কোমর আর বুকেও চোট পেয়েছে বৃন্দাবন। আছড়ে পড়ায় চোখের সামনে সমস্ত কিছু অন্ধকার হয়ে গিয়েছিল। হঠাৎ অনেকের প্রবল চিৎকার কানে এলো। প্রথমটা আবছা আবছা, তারপর খুব স্পষ্ট হয়ে। ডান হাতের ভর দিয়ে ধর্মর করে উঠে বসল বৃন্দাবন। ততক্ষণে মাখন পালের বিশাল বাহিনী তাকে ঘিরে ধরেছে। সবার চোখ মুখ ক্রোধে আক্রোশে গনগন করছে। হাত পা ছুড়ে মাখন বলছিল, এইটা কি হইল, কি হইল এইটা? অন্য সবাই গলা শির ছিঁড়ে চেঁচিয়ে চলেছে। আশপাশের জমিগুলো থেকে উদ্বাস্তুরা চলে এসেছে। মথুর সাহা, হারাদন, খগেন, সৃষ্টিধর, এমন অনেকে। তারাও প্রচণ্ড উত্তেজিত। ওধারের জমি থেকে মায়াও এসে একধারে দাঁড়িয়েছে। তার চোখে মুখে ত্রাস, উৎকণ্ঠা। শ্বাসরুদ্ধের মতো তাকিয়ে আছে সে। কি করবে যেন বুঝে উঠতে পারছে না। পায়ের বুড়ো আঙুলের নখটা ফেটে চুঁইয়ে চুঁইয়ে রক্ত বেরিয়ে আসছে। সেদিকে হুঁশ নেই বৃন্দাবনের। ভয়ে ভয়ে বলল, দেখেন পালমশয়, আমি কি ইচ্ছা কইরা আপনার জমিনে শিকড় বাকড় ফালাইছি? নিজেই। বৃন্দাবনকে শেষ করতে দিল না মাখন। উন্মাদের মতো হুঙ্কার ছাড়ল, ইচ্ছা কইরাই ফালাইছস, তোর লাখান শয়তান পৃথিবীতে আর একটা জন্মায় নাই। মাখনের বুক কালির লকলকে খরসান জীব। তার মতো কোন্দলবাজ মেয়ে মানুষ জেফ্রি পয়েন্টে দ্বিতীয়টি পাওয়া যাবে না। চিলের মতো তীক্ষ্ণ গলায় চারপাশে সবার কানের পর্দা চিরে কেঁড়ে চিৎকার করল, কুচরিত্রির বজ্জাত, যায় পরের বউ চুরি কইরা আন্ধারমানদীপি পালাইয়া আইতে হ্যায়, আবার কথা কয় কোন মুহে। চোখের তারা দুটো বনবন করে ঘুরছে তার। ডান হাতের আঙুল নাচাতে নাচাতে সে চেঁচাতে লাগলো,
এক্কেরে সুপ মাইরা থাকবি। বৃন্দাবন বলল, সুপ মাইরাই তো থাকি, কিন্তু নিজের চৌখেই তো দেখলেন ইচ্ছা কইরা ফালাই নাই, তবু কথা কুকথা কইতে আসেন কেন? আগুন খাকির মতো বৃন্দাবনের দিকে তেড়ে গেল কালী এবং তার পেছন পেছন মাখন আর তাদের ছেলেরা। কালী গলার স্বর আরো কয়েক পর্দা চড়িয়ে দিল, আকথা কুকথা কি রে, তোর জিম্বো টাইনা সিরা ফেলামু। হাতে ভর দিয়ে বৃন্দাবন উঠে দাঁড়ালো। তার মেজাজও তিক্ত হয়ে উঠেছে। রুক্ষ গলায় এবার বলল, পায়ে পাও বাজাইয়া কায়জা করেন কেন? আমার ধৈর্য কিলাম থাকতে আসে না। পেছন থেকে সামনের দিকে এগিয়ে এলো মাখন। চোখ পাকিয়ে দাঁতে দাঁত ঘষে মুখ ভেঙচে বলতে থাকে, ধৈর্য থাকতে আসে না? কি করবি রে তুই হুমুন্দির পুত, কি করবি তুই? অনেকক্ষণ সহ্য করার পর এতক্ষণে রুখে উঠল বৃন্দাবন। গাইল দিও না পালের পুত, সম্মান দিয়ে কথা কইতে আসিলাম, এইবার কিন্তু ছাড়ুম না। কুৎসিত অঙ্গভঙ্গি করে দাঁত মুখ খিচিয়ে উঠল মাখন। তুই আমার এইডা জিরবি বলে শরীরের একটি বিশেষ অংশ দেখিয়ে দিল। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে কাজকর্ম ফেলে আরও দূরের জমিগুলো থেকে অনেকে চলে এসেছে। মায়া আরও এগিয়ে এসেছিল। সকালবেলায় এমন একটা কাণ্ড ঘটে যাবে সে ভাবতেও পারেনি, তবে বুঝতে পারছিল চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে না। তার মুখটা শক্ত হয়ে উঠেছিল। অন্য যে উদ্বাস্তুরা এসেছে তারা হলো জলধর বারুই, মহাদেব রুদ্রপাল, গগন বিশ্বাস, বসন্ত দাস, চন্দ্র জয়ধর এবং আরও অনেকে। তারা বেশিরভাগই বয়স্ক লোকজন। তাদের দিকে তাকিয়ে বৃন্দাবন কাতর মুখে বলল, আপনারা হনেন, পালের পুত আমারে কি কয়, এই বিচার হগলে করেন। ক্রোধে উত্তেজনায় ফেটে পড়ল মাখন। পঙ্গির পুত, মানুষজন ডাইকা সালেসি মারাও। অন্য উদ্বাস্তুদের দিকে ফিরে বৃন্দাবন বলল, নিজেরাই কন, আমি আপনাকে ডাইকা আনছি? মাখনও ভিটটাকে বলল, ওই দেখেন হালার পুতে আমার জমিনে শিকড় বাকড় ফালাইয়া কি করছে, আমি ওরে গাইল দিমু না তো কুলে বহাইয়া ক্ষীর মোহন খাওয়াইমু? চন্দ্র জয়ধর বলল, এই কামটা তুমি ভালা করো নাই বৃন্দাবন, অন্যের জমিনে হাবিজাবি ফালাইলে মেজাজ কি ঠিক থাকে? অন্য বয়স্ক উদ্বাস্তুরা চন্দ্রর কথায় সায় দিল, না না, এইটা ঠিক হয় নাই। বৃন্দাবন বলল, আমি ইচ্ছা কইরা ফালাই নাই, পালমশায়ের জমিনের গাছের শিকড় পায়ে বাইজা পইরা গেছি। কিন্তু পাশে দাঁড়াবার মতো কারোকেই পাওয়া গেল না। অন্যের বউকে ভাগিয়ে এনে শেখরনাথের কৃপায় জেফ্রি পয়েন্টে দিব্যি বৃন্দাবনরা কাটিয়ে দিচ্ছে। 15 বিঘা সরকারি জমিও পেয়েছে। এটা উদ্বাস্তুরা কেউ মেনে নিতে পারছে না। গগন বিশ্বাস বলল, হেয়া যাই হোক, তোমার কিন্তু হুইসার হইয়া শিকড় বাকড় আগাছার বোঝাহান লইয়া যা অনুচিত আসিল। বৃন্দাবন হতাশ, কেউ তার যুক্তিতে কান দিচ্ছে না। সারা জেফ্রি পয়েন্টের উদ্বাস্তুরা যেন তার বিরুদ্ধে জোর বেঁধেছে। এই শত্রু পুরীতে কতজনের সঙ্গে যুদ্ধ করা সম্ভব? গলার স্বর চড়িয়ে সে যদি বলে তার সঙ্গে যা করা হচ্ছে সেটা আদৌ সুবিচার নয়। বৃন্দাবন জানে মুখ ফসকেই কথাগুলো বেরিয়ে এলে সবাই মিলে তাকে ছিঁড়ে খাবে। সে দিশেহারা হয়ে পড়ল। এদিকে পায়ের বুড়ো আঙুলটা যন্ত্রণায় টনটন করছে। কি করবে কি বলবে যখন ভেবে পাচ্ছে না, সেই সময় মায়া একেবারে আগুন ধরিয়ে দিল। এতক্ষণ প্রায় নিঃশব্দে দাঁড়িয়ে থেকেছে। হঠাৎ হিতাহিত জ্ঞান শূন্যের মতো চেঁচিয়ে উঠল, এই আপনেগো বিচার হইল? হেই থনে একটা মাইনসেরে হুদাহুদি বাপমা তুইলা গাইলাইতে আসে, তার কোনো দোষ নাই, তবু আপনারা কেউ একখানা আঙুল তুলবেন না? মাখনের বউ কালী ফের অগ্নিমূর্তি হয়ে খাই খাই করে উঠল। খান কি মাগি সোপা দেহেন, তরে না কইছি চুপ মাইরা থাকবি, ফির সোপা লাড়তে আসস, লাইট থাইয়া তোর মুখ ভাইঙা দিমু। মায়া আগেই খোলস থেকে বেরিয়ে এসেছিল। সেও মার মূর্তি হয়ে কালীর দিকে ছুটে এলো। আমি খান কি, তুই খান কি, তোর মায় খান কি, তোর মাইয়া বুইন 14 গোষ্ঠী খান কি? এরপর তুমুল শোরগোল উঠল। কালী মায়ের ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। চন্দ্র জয়ধররা কোনো রকমে তাকে সামলে রেখে সকালবেলায় একটা রক্তারক্তি কাণ্ড থামিয়ে দিল। তবে দুই যুযুদান পক্ষ থেকে নোংরা কদর্য খিস্তি খেউড়ের আদান প্রদান চলতে লাগল। বুড়ো আধবুড়ো উদ্বাস্তু যারা মাখন পালের জমিতে জড়ো হয়েছিল তারা সেটা থামাবার চেষ্টা করল না।
করলেও ওরা শুনত না। শুধু কালী বা মায়াই নয়, এখন এই তুমুল কুরুক্ষেত্রে বৃন্দাবন, মাখন এবং মাখনের ছেলেরাও যোগ দিয়েছে। দুনিয়ায় যত রকম বাছা বাছা কদর্য অশ্লীল খেউর তাদের জানা ছিল, পরস্পরের দিকে নিক্ষেপ করতে লাগল। পাহাড়, সমুদ্র, জঙ্গলে ঘেরা নিঝুম জেফ্রি পয়েন্ট এই সকালবেলায় একেবারে সরগরম। অন্যের ঝগড়াঝাঁটি বা কোন্দল শোনার মতো আমোদ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কি থাকতে পারে। আরও দূরে দূরে যে উদ্বাস্তুরা তাদের জমিতে কাজ করছিল, তারাও শাবল কুড়ুল ফেলে মাখনের জমিতে চলে এলো। দগদগে পচা ঘায়ের ওপর ভনভনে মাছির মতো তারা ভনভন করতে লাগল। মাখন আর বৃন্দাবনের মহাযুদ্ধ হয়তো সারাদিন ধরেই চলত, কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। জেফ্রি পয়েন্টের শেষ মাথায় শেখরনাথ আর বিনয় তাদের ঘরে বসে কথা বলছিলেন। অন্যদিন চাটা খেয়ে শেখরনাথরা জমিতে জমিতে ঘুরে উদ্বাস্তুদের কাজকর্ম লক্ষ্য করেন। কারোর কোনো অসুবিধে বা সমস্যা হলে তার সুরাহা করে দেন। কিন্তু শেখরনাথের শরীরটা ভোর থেকে ম্যাজম্যাজ করছিল, তাই ঠিক করে রেখেছিলেন একটু বেলার দিকে বেরুবেন। কিন্তু এই হল্লার তীব্র আওয়াজ জেফ্রি পয়েন্টের বায়ুস্তর ভেদ করে এতদূর চলে এসেছিল, তাই আর ঘরে বসে থাকা গেল না। শেখরনাথ বিনয়ের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ চকিত হয়ে উঠলেন। কান খাড়া করে একটানা সেই শব্দপুঞ্জ শুনতে লাগলেন। বিনয়ও তা শুনতে পেয়েছিল। সে জিজ্ঞেস করল, কি ব্যাপার কাকা, এত চেঁচামেচি হচ্ছে কেন? শেখরনাথের কপালে ভাঁজ পড়েছে। বললেন, নিশ্চয়ই কোনো ফ্যাসাদ বেঁধেছে, চলো তো দেখি। শেখরনাথের পরনে ঘরোয়া পোশাক, লুঙ্গি আর হাফ শার্ট। বিনয়ের পরনে আধময়লা পাজামা আর হাফ হাতা গেঞ্জি। সেই অবস্থাতেই পায়ে চটি গলিয়ে দুজনে বেরিয়ে পড়লেন। ওদিকে পুনর্বাসন দপ্তরের বেশ কয়েকটি কর্মী আর পরিতোষ বণিককেও দেখা গেল। তারা হন্তদন্ত উত্তরের জমিগুলোর দিকে চলেছে। শেখরনাথের চোখে পড়ল উত্তরে পেরিমিটার রোডের কাছাকাছি অনেক মানুষের জটলা। আন্দাজ করে নিলেন ওখানেই কিছু একটা ঘটেছে। বললেন, তাড়াতাড়ি চলো বিনয়, ব্যাপার সুবিধের মনে হচ্ছে না। দুজনে জোরে জোরে পা চালিয়ে দিলেন এবং কয়েক মিনিটের ভেতর মাখন পালের জমিতে পৌঁছে গেলেন। শেখরনাথদের এবং পুনর্বাসনের কর্মী আর পরিতোষকে দেখে ভিড়টা সরে সরে পথ করে দিল। রণরঙ্গিনী মায়া আর কালী চুপ করে গেছে। একদিকে বৃন্দাবন, অন্যদিকে মাখন আর তার ছেলেদের মুখেও কুলুপ। সমস্ত আবহাওয়াটাই একেবারে স্তব্ধ। একটু আগেও যে এখানে মহাযুদ্ধ চলছিল, এখন তা বোঝার উপায় নেই। ওদিকে পুনর্বাসনের আমিন, বর্মী, লা ডিন আর একজন কর্মচারী দৌড়ে গিয়ে দুটো চেয়ার নিয়ে এলো। শেখরনাথ বসতে বসতে বললেন, কি হয়েছে, এত হইচই কেন? মাখন তার জমির কোণের দিকে আঙুল বাড়িয়ে বলল, ওই দেখেন বড় কর্তা, বৃন্দাবন নিজের জমিনের শিকড় বাকড় বন তুলসী আইনা আমার জমিনে ফালাইছে। তার মুখ, ভাবভঙ্গি নিপাট ভালো মানুষের মতো। ভাজা মাছটি উল্টে খেতে জানে না এমন একটা মিনমিনে চেহারা। সে জানে শেখরনাথ এমন একজন মানুষ যার কাছে কোনো জারিজুরি শয়তানি খাটবে না। তার কথা শেষ হওয়ার আগেই বৃন্দাবন চেঁচিয়ে উঠল, মিশা কথা কাকা, এই মাকা সাক্ষাৎ শয়তান। সঙ্গে সঙ্গে তুলকালাম বেঁধে গেল। মাখনরা দলে ভারী, বৃন্দাবনরা মাত্র দুজন। সবাই পরিত্রাহে চিৎকার করতে করতে একে অন্যের দিকে আঙুল তুলে যা বলে যাচ্ছে তার কিছুটা বোঝা যায়, বাকিটা দুর্বোধ্য। দুপক্ষই গলা এত চড়িয়েছে যে কানের পর্দা ফেটে যাবার দাখিল। শেখরনাথের প্রবল ব্যক্তিত্ব থাকলেও তিনি কখনো উঁচু গলায় কথা বলেন না, সব সময় শান্ত, সামান্য গম্ভীর। কিন্তু এই মুহূর্তে সহন শক্তিতে যেন চিড় ধরল। ক্ষিপ্র পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। হাত তুলে কঠোর স্বরে বললেন, একদম চুপ, আমি যাকে বলতে বলবো সেই শুধু বলবে। বৃন্দাবন, তুমি আগে বলো। কিভাবে আগাছা এবং শিকড় বাকড়ের বিশাল বোঝা মাথায় চাপিয়ে মাখন পালের জমির ওপর দিয়ে পূব দিকের পাহাড়ের নিচে সেগুলো ফেলে আসতে যাবার সময় একটা গাছের শিকড়ে পা আটকে পড়ে যাওয়ায় মাথার বোঝাটা ছিটকে পড়ে বাঁধন ছিঁড়ে গিয়ে সব ছত্রখান হয়ে পড়ে তার। সবিস্তার বিবরণ দিয়ে যায় বৃন্দাবন। তারপর পাটা সামান্য তুলে বলে, এই দেখেন আমার বইরা আঙুল হান ফাইটটা রক্তারক্তি হইছে।
আর মান্না আর ওর গোষ্ঠী কয় আমি নাকি ইচ্ছা কইরা হের জমিনে আগাছা উগাছা ফালাইছি। আপনি বিচার করেন বড় কর্তা। একটু দম নিয়ে ফের শুরু করে, যতই হেরে বুঝাই ইচ্ছা কইরা করি নাই। হ্যাঁ, আর হের বউ আমারে কি আকথা কুকথা যে কইছে হনলে আপনি কানে আঙুল দিবেন। আমারে ওরা মাইরাই ফালাইতো। মায়া আমারে বাঁচাইতে আইলে মান্নার বউ হেরে কয় কিনা খানকি মাগি। সাচা কথা কই কাকা, মায়াও সেইতা গিয়া হেরেও খানকি কইছে। কতক্ষণ আর মুখ বুইজা শন যায়। তাকে থামিয়ে দিয়ে শেখরনাথ মাখনের দিকে তাকালেন। তোমার কি বলার আছে এবার বলো। মাখন বলল, বৃন্দাবন মিছা কথা কইছে কাকা, ওই ইচ্ছা কইরাই আমার জমিনে শিকড় বাকড় ফালাইছে। লোকটার চোখ মুখ এবং বলার ভঙ্গি লক্ষ্য করে বোঝা যাচ্ছে সে সত্যি বলছে না। শেখরনাথ জিজ্ঞেস করলেন, বৃন্দাবন তো আজই তার জমির শিকড় আর বন্তুলসি কেটে তোমার জমির ওপর দিয়ে পূব দিকের পাহাড়ে ফেলতে যায়নি। আমি তাকে বেশ কয়েকদিন যেতে দেখেছি। কই, আগে তো কখনো এখানে ফেলেনি। আজ তার এমন দুর্মতি হবে কেন? তাছাড়া ইচ্ছে করেই কি নিজের পায়ে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছে? মাখন বার কয়েক ঢোক গিলল, জবাব দিল না। শেখরনাথ এবার জনতাকে লক্ষ্য করে বললেন, তোমরা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে। কে ঠিক বলছে আর কে বেঠিক বলছে তোমরাই বলো। একজন আধবুড়ো উদ্বাস্তু নাম অধর ঢালি বলল, আমরা নিজের চৌকে দেহি নাই, তয় বৃন্দাবনকো লগে মাখনগো কাইজা বাঁধার পর দৌড়াইয়া আইসি। ভিড়ের অন্য সবাই তার কথায় সায় দিল। শেখরনাথ তাদের বললেন, তোমাদের কি মনে হয় বৃন্দাবনের পায়ের বুড়ো আঙুল যে ফেটে গেল সেটা কি সে ইচ্ছা করে ফাটিয়েছে? সবাই চুপ। বৃন্দাবন এবার ভয়ে ভয়ে বলল, কাকা, আমার একখান কথা আছে। শেখরনাথের চোখ বৃন্দাবনের দিকে ফিরল। কি কথা? আপনি সনাতনরে এই কুলনি থিকা মৈদ্য আন্ধার মানে পাঠাইয়া দেওনের পর এই হানকার অন্য রিফুজিরা আমার আর মায়ার লগে কথা কয় না। দূর থিকা আমাগো হুনাইয়া হুনাইয়া কত কু কথা যে কয় আপনারে একদিন কই নাই। আমারে কয় কুচরিত্তির ঢ্যামনা, পরের বউরে ভাগাইয়া আনছি। মায়ারে কয় বেবুস্যে, ইট্টো ছুতানাতা পাইলে আমাগো সিরা খাইব। হেই লেইগা চুপ কইরা থাকি। আইজ মাথা থিকা আগাছার বুজাহান পইয়া যাইতে এই সুতাহান পাইয়া মাখন পালের গোষ্ঠী সুদ্ধা আমাগো দুইজন রে গায়েল তত দিছেই আপনারা না আইয়া পড়লে আমাগো শেষ কইরা ফালাইত। এই হগল কথা একদিন আপনারে কই নাই, আইজ না কইয়া পারলাম না। এই রাতটা বিহিত করেন কাকা। সে হাত জোর করে কাকুতি মিনতি করতে লাগল। সমস্ত ব্যাপারটা শেখরনাথের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তিনি মাখন এবং অন্যান্য উদ্বাস্তুদের উদ্দেশ্যে বললেন, আমি বৃন্দাবনদের এখানে থাকতে দিয়েছি। তোমরা ওর পেছনে যদি লাগো তার ফল খুব খারাপ হবে। মাখন, তোমার এত সাহস হয় কি করে? আর একবার যদি শুনি বৃন্দাবনদের সঙ্গে ঝগড়া বাঁধিয়েছ, এখানে থাকতে পারবে না। জমি জমা কেড়ে নিয়ে লরিতে তুলে তোমাদের পোর্ট ব্লেয়ারে নিয়ে ছেড়ে দেব। কলকাতায় যে ফিরে যাবে তার উপায় নেই। জাহাজের টিকিট কেটে দেওয়া হবে না। নিজেদের পেটের ভাত তোমাদেরই জোগাড় করে নিতে হবে। সরকারি কোনো রকম সাহায্য তোমরা পাবে না। সেটা তোমাদের পক্ষে ভালো হবে কিনা ভেবে দেখো। ভয় মাখনের মুখ সাদা হয়ে গিয়েছিল। ত্রস্ত ভঙ্গিতে সে বলল, কাকা, আমাগো দোষ হইয়া গেছে। কামটা ভালা করি নাই, এমন আর কোনোদিন হইব না। মাফ কইরা দেন। স্থির কঠিন দৃষ্টিতে কিছুক্ষণ মাখনের দিকে তাকিয়ে রইলেন শেখরনাথ। তারপরে বললেন, আমার কথাগুলো মনে থাকে যেন। চারপাশের ভিড়টাকে লক্ষ্য করে বললেন, বৃন্দাবন আর মায়ার সঙ্গে অসভ্যতা ইতরামি করলে তোমরাও কেউ পার পাবে না। এরপর পরিতোষ বণিকের দিকে তাকালেন শেখরনাথ। বৃন্দাবনের পাটা জখম হয়েছে, এখনো রক্ত পড়ছে। এখানে ফার্স্ট এডের জিনিসপত্র আছে না? পরিতোষ ঘাড় কাত করল, আছে কাকা। এক্ষুনি কারোকে দিয়ে ফার্স্ট এড বক্সটা এনে ওষুধপত্র লাগিয়ে বৃন্দাবনের পায়ে ব্যান্ডেজ বেঁধে দেবার ব্যবস্থা করো। পরিতোষ চোখের ইশারায় পুনর্বাসনের একজন কর্মীকে ওষুধপত্র আনতে পাঠিয়ে দিল। শেখরনাথের সব দিকে নজর। বৃন্দাবনকে বললেন,
তোমার মাথা থেকে মাখনের জমিতে যে জঞ্জাল পড়ে গেছে সেগুলো আগে সাফ করে পূব দিকের পাহাড়ে ফেলে আসবে, তারপর নিজের জমির কাজ ফের শুরু করবে। হেইডা ভাইবা রাখছিলাম, পালমশায় হের আগেই আমাগো চৈদ্য গোষ্ঠীর। বৃন্দাবনকে থামিয়ে দিয়ে শেখরনাথ বললেন, যা হবার হয়ে গেছে, ওসব ভুলে যাও। তোমাকে আর জেফ্রি পয়েন্টের সব উদ্বাস্তুকে বলছি, ফের যেন কোনো রকম অশান্তি না হয়। দেশভাগের পর সব হারিয়ে এদেশে এসেছ, আন্দামান দ্বীপে পা রাখার জায়গা পেয়েছ। সবাই একসঙ্গে মিলেমিশে থাকো, ঘরবাড়ি তোলো, জমি চৌরস করে চাষবাস করো। তা নয় সামান্য কারণে ঝগড়া কুটকাচালি। আমার কথাগুলো মনে থাকে যেন। শেখরনাথ আর বসলেন না, শরীরটা ভালো নেই। তারপর হঠাৎ উত্তেজিত হয়ে পড়ায় বেশ অসুস্থই লাগছে। বিনয়কে সঙ্গে নিয়ে তিনি নিজেদের ঘরের দিকে পা বাড়ালেন। কোনো কোনো দিন রাতের খাওয়া দাওয়া চুকিয়ে নিজেদের ঘরে এসে নানা বিষয়ে কথা বলতে বলতে শেখরনাথ অবধারিত যে প্রসঙ্গে চলে আসেন তা হল স্বাধীনতা। বিনয় আগেই জেনে গেছে স্বাধীনতার নামে এই খণ্ডচ্ছিন্ন দেশকে তিনি মনে প্রাণে মেনে নিতে পারেননি। 200 বছরের পরাধীনতা থেকে এই যে মুক্তি, সেটা কি আদৌ মুক্তি? সারা দেশে না হলেও বাঙালির জীবনে যে দগদগে ক্ষত সৃষ্টি হয়েছে তা কি কোনোদিন নিরাময় হবে? আজ টেবিলের ওপর 2টো তেজি হ্যারিকেন জ্বলছিল। জেফ্রি পয়েন্ট গভীর ঘুমে তলিয়ে আছে। সমস্ত চরাচর একেবারে নিঝুম। খোলা জানলার বাইরে কুয়াশার ঢাকা পাহাড় এবং জঙ্গল ঝাপসা ঝাপসা। সমুদ্রটা চোখেই পড়ে না, কিন্তু পাহাড় প্রমাণ উঁচু উঁচু ঢেউগুলোর অবিরল পাড়ে আছড়ে পড়ার শব্দ ভেসে আসছে। মাঝে মাঝে রাত জাগা পাখির কর্কশ চিৎকার এবং ঝিঁঝিদের একটানা গলা সাধা ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও আর কোনো আওয়াজ নেই। প্রতিটি রাতেই জেফ্রি পয়েন্টের চেহারা ঠিক এই রকম হয়ে যায়। বিনয় তার বিছানায় বসেছিল। শেখরনাথ একটু দূরে তার বিছানায় বালিশে হাতের ভর রেখে আধশোয়া মতো হয়ে কথা বলছিলেন। জানো বিনয়, পাকিস্তান হওয়ার পর জিন্না বলেছিলেন আমরা একটা মথ-ইটন অর্থাৎ পোকায় কাটা মুসলিম জাহান পেলাম। ভারতবর্ষ কি তার চেয়ে ভালো কিছু পেয়েছে? ক্ষতে ভরা রক্তাক্ত বিধ্বস্ত এক দেশ। শেখরনাথ যা ভুলতে পারেন না, যা সারাক্ষণ তাকে ভেতরে ভেতরে তীক্ষ্ণ যন্ত্রণায় বিদ্ধ করে, সেটাই আজ আবার বলতে লাগলেন। এই স্বাধীনতার সবচেয়ে ওয়ার্স্ট সাফারার আমরা বাঙালিরা। পাঞ্জাবেরও প্রচুর রক্ত ঝরেছে, হাজার হাজার মানুষ সেখানেও খুন হয়েছে, অগুন্তি তরুণী ধর্ষিত হয়েছে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। তবে ওদের মোটামুটি একটা স্বস্তিও মিলেছে। টোটাল এক্সচেঞ্জ অফ পপুলেশন। এপারের মুসলমানরা পশ্চিম পাঞ্জাবে চলে গেছে, ওপারের হিন্দু আর শিখেরা ইস্ট পাঞ্জাবে চলে এসেছে। যদিও তা বাঞ্ছিত ছিল না, অখণ্ড স্বাধীন ভারতের কনসেপ্টের সঙ্গে তা একেবারেই মেলে না। কিন্তু এটা মন্দের ভালো। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট সিন্দুক খুলে পাঞ্জাবের রিহ্যাবিলিটেশনে টাকার বস্তা ঢেলে দিয়েছে। কত রকমের যে দান খয়রাত। এদিকে বাঙালি উদ্বাস্তুদের জন্য সরকারের হাতের মুঠি খুলতেই চায় না। বিনয় সব জানে, তবু নীরবে শুনতে থাকে। শেখরনাথ থামেননি। এক এক সময় আমার কি মনে হয় জানো, বেঙ্গলেও এক্সচেঞ্জ অফ পপুলেশন হলে বোধহয় ভালো হতো। বিনয় বেশ অবাকই হলো। আপনি এরকম ভাবছেন কেন কাকা? পাকিস্তান রাষ্ট্রটার জন্মই হয়েছে শত্রুতা, বিদ্বেষ, ঘৃণা আর অবিশ্বাসের উপর ভিত্তি করে। 2 বছরেরও বেশি হলো পাকিস্তান তো কায়েম হয়ে গেছে। পূর্ব বাংলায় যে হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টানরা ছিল, তারা তো নতুন দেশটাকে স্বদেশ বলে মেনেও নিয়েছিল। তবু সেখানে বারবার একতরফা দাঙ্গা হচ্ছে কেন? কেন মাইনরিটির নিরাপত্তা নেই? 14 পুরুষের ভিটেমাটি খুইয়ে কেন স্রোতের মতো উদ্বাস্তুরা পশ্চিমবাংলা, আসাম আর ত্রিপুরায় পালিয়ে আসছে? বিনয় শেখরনাথের দিকে তাকিয়ে থাকে, উত্তর দেয় না। শেখরনাথ কারণটাও বিশদভাবে ব্যাখ্যা করে দিলেন। আসলে একটা কট্টর ধর্মভিত্তিক রাষ্ট্রে মাইনরিটি থাকতে একেবারেই ভরসা পাচ্ছে না। লিবারেল ইসলামিক স্টেট হলে এই সমস্যা হতো না।
ধর্মান্ধতা যে কি সাংঘাতিক সমস্যা সৃষ্টি করে ভাবতে সাহস হয় না। ভারত আর পাকিস্তান এমন দুই রাষ্ট্র যে একটা দেশে কিছু ঘটলে তার প্রতিক্রিয়া এসে পড়ে আর একটা দেশে। ইন্ডিয়ায়, বিশেষ করে পশ্চিম বাংলায় তার কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে। আন্দামানে বসে তো মেনল্যান্ডের সমস্ত খবর পাই না, তবে শুনেছি ওয়েস্ট বেঙ্গলে 2-4 জায়গায় মাইনরিটি কমিউনিটির লোকজনের ওপর হামলা হয়েছে। দেশভাগের পর দুই দেশে শান্তি আসবে এটাই কাম্য ছিল, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? ইংরেজরা কি চিরকাল মারামারি কাটাকাটির জন্য এই সাবকন্টিনেন্টকে দুটুকরো করে দিয়ে গেল? যা চলছে তাতে মনে হয় পূর্ব পাকিস্তানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা থাকতে পারবে না। এটা আমরা চাইনি। পূর্ব পাকিস্তানের শুভবুদ্ধি সম্পন্ন লিবারেল বাঙালি অনেকেই আছেন, কিন্তু তারা আর কজন? বেশিরভাগই উন্মাদ হয়ে গেছে। মধ্যরাতে জেফ্রি পয়েন্টের এই ঘরটার পরিবেশ হঠাৎ থমথমে হয়ে যায়। অনেকক্ষণ নিজের মধ্যে মগ্ন হয়ে রইলেন শেখরনাথ। দূর মনস্কের মতো কি ভাবছেন বোঝা যাচ্ছে না। বিনয় নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। একসময় শেখরনাথ হঠাৎ বলে উঠলেন, দেশভাগের জন্য শুধুমাত্র ইংরেজদের দোষারোপ করা ঠিক নয়। মূল চক্রী যদিও তারাই, তবু আমাদের নেতারাও দায় এড়াতে পারেন না। স্বাধীনতার আগে সেই সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী একবার ঘোষণা করেছিলেন 1948-এর মাঝামাঝি কোনো একটা সময় ভারতকে স্বাধীনতা দেওয়া হবে এবং ইংরেজরা 200 বছরের এই কলোনি ছেড়ে চলে যাবে। অস্বীকার করা যাবে না, গান্ধীজিও চেয়েছেন দেশটা দুটুকরো না করে কংগ্রেস কিছু দাবি মেনে নিয়ে মুসলিম লীগের সঙ্গে একটা সমঝোতায় আসুক। তিক্ততা, অবিশ্বাস কাটিয়ে দেশ শাসনের ভার তারা একসঙ্গে নিক। তুমি কি এসব জানো? বিনয় জানত না, আস্তে মাথা নাড়ল। উদ্বাস্তুদের প্রসঙ্গে এটলি, গান্ধীজি, কংগ্রেস আর মুসলিম লীগকে হঠাৎ কেন নিয়ে এলেন শেখরনাথ বোঝা যাচ্ছে না। কোন গহন পথে তার চিন্তার ক্রিয়া চলছে কিছুই বোধগম্য হচ্ছে না। শেখরনাথ বলতে লাগলেন, তুমি একজন সাংবাদিক, উদ্বাস্তু হয়ে ইন্ডিয়ায় চলে এসেছ। দেশের, বিশেষ করে দেশভাগের ইতিহাসটা তোমার জানা দরকার। তার বলার ভঙ্গিতে ভৎসনার সুর। কলকাতায় ফিরে গিয়ে ইতিহাসটা ভালো করে পড়ে নিও, নইলে পার্টিশনের পার্সপেক্টিভটা ঠিকমতো ধরতে পারবে না। বিনয় সংকোচে কুঁকড়ে গিয়েছিল। শেখরনাথ ঠিকই বলেছেন, ইতিহাসটা তার বিশেষভাবে জানা প্রয়োজন। শেখরনাথ থামেননি, কিন্তু জিন্না ছিলেন নাছোড়বান্দা। অ্যাটলি বা গান্ধীজির প্রস্তাব তিনি কোনো মতেই মেনে নেবেন না। মাউন্ট ব্যাটেনেরও এটা পছন্দ হয়নি। জিন্না একটা সেপারেট দেশের জন্য তখন মরিয়া। হি ওয়ান্টস আ সেপারেট মুসলিম নেশন, পাকিস্তান। নেহেরু, প্যাটেল এবং কংগ্রেসের প্রথম সারির নেতারাও এটলির প্রস্তাব মেনে নেননি। নেহেরুরা যে কোনো শর্তে স্বাধীনতা চাইছিলেন। আসলে বয়স হয়ে যাচ্ছিল, হাতের নাগালের তক তাউস। সিংহাসনে চড়ার লোভ কখনো ছাড়তে পারে? ক্ষমতারূপী সুপক্ষ আম্র ফলটি নাকের ডগায় ঝুলছে। নেহেরু প্যাটেলদের মনের অবস্থাটা বুঝতেই পারছ। ভাবখানা, সারা জীবন অনেক কষ্ট করেছি, প্রচুর জেল টেল খেটেছি, সুযোগ যখন এসে গেছে ক্ষমতাটা ভোগ তো করে নি। গান্ধীজি ক্ষোভে দুঃখে দিল্লি ছেড়ে বিহারে, বিহার থেকে কলকাতার বেলেঘাটায় গিয়ে বসলেন। মাউন্ট ব্যাটেন ঠিক এটাই চাইছিলেন। গান্ধীজি এই সময় দিল্লিতে থাকুন সেটা তার অভিপ্রেত ছিল না। স্পষ্ট জানি না, তবে একটা কথা আমার মনে হয়। উৎসুক সুরে বিনয় জিজ্ঞেস করে, কি কথা কাকা? শেখরনাথ বললেন, নেহেরু প্যাটেলরাও হয়তো তাই চাইছিলেন। গান্ধীজি দিল্লিতে থাকলে দেশভাগটা তিনি আটকাতে পারতেন কিনা বলতে পারবো না। মাউন্ট ব্যাটেন, নেহেরু বা জিন্নাদের পক্ষে খুবই অস্বস্তির কারণ হতো। একটা কথা ভেবে আমার ভীষণ ধন্দ লাগে। বিনয় প্রশ্ন করল না, শেখরনাথের দিকে পলকহীন তাকিয়ে রইল। শেখরনাথ বলেই চলেছেন, গান্ধীজি কতবার অনশনে বসে কত অসাধ্য সাধন করেছেন, কিন্তু দেশভাগের মতো একটা নিদারুণ সিদ্ধান্ত সাত তাড়াতাড়ি নিতে যাওয়া হচ্ছে, তার কি মারাত্মক ফলাফল হতে পারে সেটা একবার ভেবে দেখলেন না?
কোটি কোটি মানুষের ভাগ্য কয়েক লহমায় স্থির হতে চলেছে, অথচ গান্ধীজি অনশনে বসার কথা তো এই চরম মুহূর্তে নিতে পারতেন। বলতে তো পারতেন, দেশ ভেঙে টুকরো করার সিদ্ধান্ত আমি মানি না, আমৃত্যু অনশনে বসছি। নেহেরু, প্যাটেল, জিন্না বা মাউন্টব্যাটেন যতই সর্বশক্তিমান হন না, গান্ধীজি অনশনে বসলে দেশ ভাঙার শর্তে স্বাধীনতা অত সহজ হতো না। গান্ধীজি কতবার বলেছেন, স্বাধীনতা এলে কংগ্রেসকে ভেঙে দেওয়া উচিত। দেশভাগ যখন হয় সেই সময় কংগ্রেসকে ডিসব্যান্ড করার কথা একবার যদি মুখ ফুটে উচ্চারণ করতেন, নেহেরুদের হাজারবার পার্টিশানের কথা ভাবতে হতো। তিনি তা করলেন না, বরং রাজনীতির মূল সেন্টার দিল্লি থেকে 1200-1400 মাইল দূরে কলকাতায় গিয়ে মুখ বুজে মৌনী হয়ে বসে থাকলেন। এত বড় মর্মান্তিক ঘটনা ঘটতে চলেছে সব জেনে বুঝেও তিনি একটি আঙুল পর্যন্ত তুললেন না। কি বলবো তাকে? এসকেপিস্ট? পলাতক? বুঝতে পারছি না। 46-এর 16ই আগস্ট জিন্নার ডাকে সারা ভারত জুড়ে যে নিদারুণ দাঙ্গা শুরু হয়েছিল, তাতে প্রায় 10 লক্ষ মানুষ খুন হয়েছে। দেশের 2 প্রান্তে 1.5 কোটিরও বেশি মানুষ তাদের 14 পুরুষের বাড়িঘর থেকে উৎখাত হয়েছে। কয়েক লক্ষ তরুণীকে ধর্ষণ এবং অপহরণ করা হয়েছে। বড়লাটের কাছের সাঙ্গপাঙ্গরা এটাকে তেমন গুরুত্ব দিতে রাজিই হয়নি। নিষ্পৃহ মুখে বলেছে, এত বড় একটা দেশ স্বাধীনতা পেতে চলেছে, তার জন্য এই মূল্যটুকু খুব বেশি নয়। ভাবা যায়, বড়লাট কি এটা জানতেন না? নিশ্চয়ই জানতেন, তবে তার মন্তব্য জানা যায়নি। বেলেঘাটা থেকে সারা দেশের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে বসে থাকা ছাড়া গান্ধীজির হয়তো আর কিছুই করার ছিল না। খালিকুজ্জামান বলেছিলেন, ভারতের ইতিহাসে এটাই সবচেয়ে অন্ধকার সময়। জাতির জনক গান্ধীজিকে আমি কিন্তু এসকেপিস্ট বলতে রাজি নই। এই মহান মানুষটিকে শুধু বলতে পারি, ভারতীয় ইতিহাসের খুব সম্ভব সবচেয়ে ট্র্যাজিক চরিত্র। এটা আমার মত। আবার কিছুক্ষণের জন্য ঘরের ভেতর নৈঃশব্দ নেমে এলো। শুধু অদূরে সেই সমুদ্র গর্জন আর ঝিঁঝিদের কনসার্ট চলছেই, বিরামহীন। রাত জাগা পাখিগুলোর সারা শব্দ নেই। খুব সম্ভব তারা এতক্ষণ ডাকাডাকির পর ঘুমিয়ে পড়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে শেখরনাথ বললেন, জিন্না সেই সময় কঠিন অসুখে ভুগছিলেন। সেটা ইনকিউরেবল ডিজিজ। রোগটা মুসলিম লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা হয়তো জানতেন, হয়তোবা জানতেন না। সুচতুরভাবে এই রোগের কথা গোপন রাখা হয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি যে 1948-এর মাঝামাঝি ভারতের স্বাধীনতা ঘোষণা করতে চেয়েছিলেন, ততদিন অপেক্ষা করলে দেশভাগ হয়তো এড়ানো যেত। কারণ জিন্না বেশি দিন বাঁচেননি। মৃত্যুর আগে পাকিস্তান কায়েম করার জন্য তাই অদম্য জেদ ধরেছিলেন। হয়তো অনুমান করেছিলেন, তার মৃত্যুর পর মুসলিম লীগের পক্ষে পাকিস্তান আদায় করার মতো তাঁর মাপের বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন অন্য কোনো নেতা নেই। মৃত্যুর আগে যা করার তাকেই করতে হবে। পাকিস্তান তার চাই। এদিকে কংগ্রেস নেতৃত্বরও তর সইছিল না। স্থির হয়ে গেল, দেশটা ভাগ করেই স্বাধীনতা আসবে। ভারত ভাগ্যবিধাতারও খুব সম্ভব সেই ইচ্ছাই ছিল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 18 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।